আজ আমি তোমাদের রাজস্থানের ঝালাওয়াড় ডিস্ট্রিক্টের একটা সত্য ঘটনা, একটা ক্রাইমের সত্য ঘটনা শোনাবো। এক ভদ্রলোক, ঘটনার সময় যার বয়স ছিল 32 বছর, 2018 সাল। তিনি দিল্লির ইন্টেলিজেন্স ব্যুরোর একজন অফিসার ছিলেন। তাকে তার বাড়ির সামনেই কাছাকাছি একটা এরিয়াতে, একটা রেলওয়ে ক্রসিং এর কাছাকাছি নির্জন একটা জায়গাতে শেষ করে ফেলা হয়েছিল। কিভাবে, কেন, প্রথম দিকে ধরাই পড়েনি যে এই ঘটনাটা একটা মার্ডার। দেখে মনে হয়েছিল নর্মাল ডেথ, একটা হার্ট অ্যাটাকের ঘটনা। কিন্তু পরবর্তীকালে তার বাবার চেষ্টায় যখন কেসটা ওপেন হয়েছিল বা এই কেসটা নিয়ে পুলিশ তদন্ত করেছিল, তখন আসল ব্যাপারটা সামনে এগিয়ে এসেছিল। 7 বছর পরে দোষীদেরকে শাস্তিও দেওয়া হয়েছিল, কিন্তু দোষীদেরকে যে শাস্তি দেওয়া হয়েছিল লোয়ার কোর্ট থেকে, সেটা চেতন প্রকাশের বাবা মা কারোর পছন্দ হয়নি। এবার শুরু করছি সেই ঘটনা যেটা ঘটেছিল 2018 সালে। প্রথমে বলি, 2008 সালে চেতন প্রকাশ রাজস্থানের কোটা ডিস্ট্রিক্টের রামগঞ্জ নামের একটা এলাকার বাসিন্দা। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভীষণ ভালো। 2008 সালে তিনি ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরি পেয়েছিলেন। প্রথমে কিছুদিন চাকরি করার পর তার জন্য 2010 সালে পাত্রী খোঁজা শুরু হয়। 21 জানুয়ারি 2011 সালে তার বিয়ে হয়েছিল অনিতা মিনা নামে একজন মেয়ের সাথে। সে একজন সরকারি স্কুলের টিচার, সিনিয়র সেকেন্ডারি হাই স্কুলের টিচার ছিলেন তিনি। কিন্তু তার স্ত্রী যেহেতু ঝালাওয়াড় ডিস্ট্রিক্টে চাকরি করত, নিজের বাপের বাড়ির এরিয়াতে কাজ করত, সেই জন্য বিয়ের পরেও খুব লম্বা সময় পর্যন্ত সে শ্বশুরবাড়িতে ছিল না। তার চাকরিটা হয়ে গেছিল, কিন্তু তখনও অ্যাপয়েন্টমেন্ট লেটার আসেনি, সেই জন্য সে প্রথম কিছুদিন শ্বশুরবাড়িতেই ছিল। তারপর তার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছিল বাপের বাড়ির এরিয়াতে, বাপের বাড়ির কাছাকাছি একটা স্কুলে তার শিক্ষিকা পদে নিযুক্তি হয়েছিল। অন্যদিকে সেই ভদ্রলোক, তার পোস্টিং হয়েছিল দিল্লিতে। সে দিল্লি চলে যায়, তার স্ত্রী নিজের বাপের বাড়িতে গিয়ে থাকতে শুরু করে। সেখান থেকেই সে নিজের স্কুলে যাওয়া আসা শুরু করে। মাঝে মধ্যে ছুটি ছাটাতে দুজনই একসাথে গিয়ে ওই রামগঞ্জের বাড়িতে থাকতো। ইতিমধ্যে তার একটা ছেলেও হয়, আরও একটা ছেলে হয়। যে সময় চেতন প্রকাশ মারা গেছিলেন, সেই সময় 2018 সালে তার বয়স 32 বছর, তার স্ত্রীর বয়স 31 বছর, বাচ্চাদের বয়স 5.5 বছর, আর ছোট ছেলের বয়স 4 মাস। 14 ফেব্রুয়ারি 2018 সালের ঘটনা। সন্ধেবেলায় 6টার সময় ভদ্রলোক নিজের স্ত্রীকে মেসেজ করেছিলেন। সেটাই ছিল তার শেষ মেসেজ। তিনি বলেছিলেন পাটন নামের একটা জায়গা আছে, সেই রাস্তা দিয়ে তিনি অটোতে করে বাড়ি আসছেন, কিন্তু তিনি কোনো দিন বাড়ি ফিরে আসেননি। পরবর্তীকালে রেলওয়ে ক্রসিং এর কাছে সেই ভদ্রমহিলার একজন ভাই, যার নাম মনমোহন মিনা, সে খুঁজে পেয়েছিল নিজের জামাইবাবুকে মৃত অবস্থায়। রেল লাইনের ধারে পড়েছিল সে, কোনো আঘাত ছিল না শরীরে, জামা কাপড় একদম সাদা পরিষ্কার। এবার বলি, তিনি ওই দিন কোথায় ছিলেন বা ওই রেলওয়ে ক্রসিং এর কাছে কেন গেছিলেন। আগেই বলেছি, যখন ছুটি থাকতো তখন ভদ্রলোক নিজের বাড়িতে আসতেন, আর তার স্ত্রী নিজের বাপের বাড়িতে থেকে চাকরি করছিল। কিন্তু 2017 সালে স্ত্রী নিজের স্কুলের কাছাকাছি, একদম কাছাকাছি, পায়ে হাঁটা দূরত্বে একটা বাড়ি কিনেছিল। 35 লাখ টাকা দিয়ে বাড়িটা কেনা হয়েছিল।
একজন ব্রোকারের মাধ্যমে বাড়ি কেনা হয়েছিল। স্ত্রী তারপর থেকে নিজের 2 সন্তানকে নিয়ে সেই বাড়িতেই থাকতো, টিচারি করত। আর ভদ্রলোক যখন ছুটি পেতেন তখন প্রথমে দিল্লি থেকে নিজের মা বাবার কাছে রামগঞ্জে এসে নামতেন। রামগঞ্জ স্টেশনটা আগে পড়ে। সকাল থেকে সন্ধে পর্যন্ত নিজের বাবা মায়ের কাছেই থাকতেন। তারপরে সেখান থেকে বেরিয়ে আবারও ট্রেন ধরে 2 ঘন্টার দূরত্ব নিজের বাড়ি আসতেন। নিজের বাবা মায়ের কাছ থেকে বেরোবার পর নিজের স্ত্রীকে মেসেজ করে জানাতেন যে তিনি আসছেন। 2 ঘন্টার মধ্যেই তিনি এসে নিজের বাড়িতে ঢুকতেন। আর স্ত্রীর বাড়িটাও ছিল ঝালাবাড়ের গায়ত্রী কলোনিতে। স্ত্রীর নাম ছিল অনিতা মিনা। অনিতা মিনা ঘটনার দিন হাজবেন্ডের মেসেজ পেয়েছিল, আর মা বাবার বাড়ি থেকে যখন তার হাজবেন্ড স্টেশনের উদ্দেশ্যে বেরিয়েছিল তখন নিজের স্ত্রীকে কল করে জানিয়েছিল যে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ছি, 2 ঘন্টার মধ্যে গায়ত্রী কলোনিতে নিজেদের বাড়িতে এসে পৌঁছাবো। স্ত্রী রান্নাবান্না করে হাজবেন্ডের জন্য অপেক্ষা করছে, কিন্তু হাজবেন্ড 3 ঘন্টা কেটে গেলেও যখন ফিরে আসেনি তখন সে নিজের এক ভাই মনমোহন মিনা, তার বাপের বাড়িও তার নিজের কেনা বাড়ির খুব কাছাকাছিই ছিল, তাকে জানায়। মনমোহন মিনা সেই রাস্তা, যেটা পাটানের রাস্তা, যেটা দিয়ে অটোতে করে তার হাজবেন্ড বাড়ি আসছিল বলে জানিয়েছিল, সেই রাস্তা দিয়ে এগিয়ে দেখতে যায় অনিতা মিনার হাজবেন্ড আসছে কিনা। কিছুটা এগিয়ে যাওয়ার পরে কোনো রাস্তায়, যে রাস্তাটা আসার রাস্তা বলে সে নিজের মেসেজে জানিয়েছিল, সেগুলো দেখার পরে কোথাও কাউকে দেখতে পায়নি। সেটা ছাড়া আরও যে রাস্তা রয়েছে বা স্টেশনের কাছাকাছি যে অন্য রাস্তাগুলো রয়েছে সেগুলো যখন সে খুঁজে দেখছিল, দেখতে দেখতে সে একটা ক্রসিংয়ের কাছে একটা নির্জন জায়গাতে সাদা জামা কাপড় পরে কাউকে পড়ে থাকতে দেখেছিল। সে টর্চের আলো নিয়ে এগিয়ে গেছিল সেদিকে। সেদিকে দেখেছিল যে নিজের জামাইবাবু, দিল্লির ইন্টেলিজেন্স ব্যুরোর একজন অফিসার, শুয়ে রয়েছে রেল লাইনের ঠিক পাশে। সে চিৎকার করে লোকজন জড়ো করেছিল। স্থানীয় SRG নামের একটা বেসরকারি হসপিটালে নিজের জামাইবাবুকে নিয়ে গেছিল। সেখানে ডাক্তার তাকে দেখার পরে মৃত ঘোষণা করেছিল। তারপরে সেখান থেকে তাকে সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখানে দেখানো হয়। ইতিমধ্যে তার বাড়ির লোকজন সবাইকে খবর দেওয়া হয়েছিল, সবাই এসেছিল। বডিটা যেহেতু একটা আনন্যাচারাল ডেথ, হঠাৎ করে সুস্থ মানুষ মারা গেছিল, সেই জন্য পোস্টমর্টম হয়েছিল। প্রাথমিক পোস্টমর্টম রিপোর্টে সন্দেহজনক কিচ্ছু পাওয়া যায়নি, রিপোর্ট একদম ঠিকঠাক ছিল। হঠাৎ করে হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার জন্য মারা গেছিল, হার্ট ফেল হয়েছিল। কেন, কি কারণে কিছুই বোঝা যায়নি, সব ব্যাপারটাই নর্মাল মনে হচ্ছিল। তারপরে ফরেন্সিকের অন্যান্য নানা রকম টেস্টের রিপোর্ট একে একে আসে, সব ব্যাপারগুলো নর্মাল ছিল, সন্দেহের কোনো জায়গা ছিল না। 2 মাস কেটে যায়, কিন্তু মৃত ব্যক্তির বাবা বারবার সন্দেহ প্রকাশ করেছিলেন। তার মনে হচ্ছিল যে তার সুস্থ ছেলে হঠাৎ করে এইভাবে মারা যেতে পারে না। তার সুগার, প্রেশার, থাইরয়েড ইত্যাদি কোনো রকম প্রবলেম ছিল না, একদম সুস্থ সবল একজন মানুষ। হার্ট ইত্যাদির চেক আপও তিনি মাঝে মাঝেই করতেন, সেগুলো সব ঠিক ছিল। তাহলে এই ধরনের ঘটনা ঘটলো কেন? তিনি পুলিশের কাছে গেছিলেন 12ই এপ্রিল 2018, যে ঘটনা ঘটেছিল তার ছেলের সাথে। তার 2 মাস কেটে গেলেও তিনি নিজেকে শান্ত করতে পারছিলেন না। তিনি গেছিলেন পুলিশের কাছে। সেখানে গিয়ে তিনি অজ্ঞাত মানুষদের বিরুদ্ধে একটা FIR করেছিলেন। তিনি নিজের ছেলের কেসটাকে তদন্ত করে দেখতে বলছিলেন পুলিশদেরকে, যেহেতু ওটা একটা হাই প্রোফাইল কেস ছিল। যিনি মারা গেছিলেন তিনি ছিলেন একজন উচ্চ পদস্থ অফিসার। পুলিশ কিন্তু তদন্ত করা শুরু করে। পুলিশ প্রথমেই মৃত ব্যক্তির বাবার কাছে জানতে চেয়েছিল যে ওই ভদ্রলোকের কোনো শত্রু রয়েছে কিনা। বাবা প্রথমেই একটা কথা বলেছিলেন যে আমাদের সন্দেহ
আমাদের ছেলের যে বউ রয়েছে, স্কুল টিচার অনিতা মিনা, আমরা চাই তদন্তটা তার কাছ থেকেই শুরু হোক। পুলিশ অবাক হয়েছিল, কিন্তু পুলিশ সেটাই করেছিল। পুলিশ প্রথমেই অনিতা মিনার ফোন নাম্বারটা চেক করতে শুরু করেছিল। অনিতা মিনার ফোন যখন চাওয়া হয় তখন পুলিশ আবারও একবার অবাক হয়েছিল, কারণ পুলিশ দেখেছিল যে মারা যাওয়ার সময় কিন্তু তার ফোনটা একবার চেক করেছিল পুলিশ, যেখানে সে নিজের হাজবেন্ডের লাস্ট মেসেজটাও দেখিয়েছিল। তারপরে যখন আবারও তার ফোনটা পুলিশ 2 মাস পরে শ্বশুরের কথা মতো ইনভেস্টিগেশন শুরু করে দেখতে চেয়েছিল, তখন দেখা যায় সেই ফোনে সব কিছু ফরম্যাট হয়ে আছে, সব ডিলিট করা হয়েছে। কেন? তাকে প্রশ্ন করলে সে বলেছিল সে করতে চায়নি, ফোন খারাপ হয়ে গেছিল, তাই সব ডিলিট হয়ে গেছে। পুলিশের কিন্তু প্রথম সন্দেহটা ওখান থেকেই শুরু হয়েছিল। পুলিশের সন্দেহ হয়েছিল, তাই জন্য অনিতা মিনার কল ডিটেল বের করা হয়। কল ডিটেলে পুলিশের মনে হয়েছিল যে এক ভদ্রলোক প্রদীপ রাঠোর নামের কোনো একজন, যার সাথে অনিতা মিনার রোজ কথা হয়, প্রত্যেক দিন কথা হয়, হাজবেন্ড মারা যাওয়ার পরেও বহুবার লম্বা লম্বা সময় পর্যন্ত কথা হচ্ছে। যেদিন ওই ঘটনা ঘটেছিল তার হাজবেন্ডের সাথে, সেদিন সারাদিনে বারবার কথা হয়েছিল ওই প্রদীপ রাঠোরের ফোন নম্বরে। এবার পুলিশ তদন্ত করে দেখতে চাইছিল প্রদীপ রাঠোরটা কে। প্রদীপ রাঠোর একজন রাজস্থান পুলিশের কনস্টেবল। এবার অনিতা মিনাকে জিজ্ঞেস করা হয় যে প্রদীপ রাঠোর কে, তার সাথে আপনার কি সম্পর্ক, আপনার সাথে তার ফোনে এত ঘন ঘন লম্বা লম্বা সময় পর্যন্ত কথা হয় কেন। অনিতা মিনা পুলিশ টিমকে জানিয়েছিল প্রদীপ রাঠোর হচ্ছে তার ভাই। এবার পুলিশ ভাবে যে হ্যাঁ, ভাইয়ের সাথে দিদির কথা হতেই পারে, তো সে আর কিচ্ছু বলে না। এবার গিয়ে চেতন প্রকাশের বাড়িতে প্রদীপের ব্যাপারে জানতে চাওয়া হয়। তখন চেতন প্রকাশের বাড়ির লোকজন প্রদীপ রাঠোরের ব্যাপারে যেগুলো জানিয়েছিল সেটা হচ্ছে, প্রদীপ রাঠোর, যদিও তাদের বৌমা তাদেরকে জানিয়েছে যে সম্পর্কে নাকি প্রদীপ রাঠোর অনিতার ভাই হয়, কিন্তু প্রদীপ রাঠোরের অ্যাক্টিভিটি দেখে তাদের মনে হয় না যে ওটা তাদের বৌমার ভাই। তারা যখনই কখনো বৌমার বাড়িতে গিয়ে থাকে, প্রদীপ রাঠোর প্রত্যেক দিন তাদের বাড়িতে আসে। তার বৌমার বাজার, তার বৌমার অন্য সমস্ত রকমের কাজ প্রদীপ রাঠোর করে। সেই জন্য তাদের সন্দেহ প্রদীপ রাঠোরের ওপর। এমনকি তাদের যে ছেলে যে মারা গেছে তার সাথে তার স্ত্রীর সব সময় ঝামেলা হতো ওই প্রদীপ রাঠোরকে নিয়ে। পুলিশের এবার মনে হয়েছিল যে কোনো না কোনো ব্যাপার এর পেছনে নিশ্চয় রয়েছে। পুলিশ প্রদীপ রাঠোরের বাড়িতে গেছিল প্রদীপ রাঠোরের সাথে কথা বলতে। তখন প্রদীপ রাঠোরের বাড়ির লোকজনেরা বলে যে 14ই জুন থেকে আজমেরে আছে প্রদীপ রাঠোর, ডিপার্টমেন্টের কোনো কাজে তাকে আজমের পাঠানো হয়েছে। সে বলে গেছে যে কোনো সময় যদি তার ফোন অফ থাকে তাহলে চিন্তা না করতে, সে ভালো আছে, ঠিক আছে, সে নিজের ডিউটিতে আছে। এবার প্রদীপ রাঠোরের ডিপার্টমেন্টে গিয়ে তার অফিসে গিয়ে পুলিশ টিম খোঁজ নিয়েছিল। তখন তার অফিস থেকে জানা যায় যে প্রদীপ রাঠোর ছুটিতে আছে, তাকে অফিসিয়াল কোনো কাজে আজমের পাঠানো হয়নি। সে লম্বা সময় থেকে ছুটি নিয়ে আসছে না, অফিসের সাথে কোনো যোগাযোগ করছে না, অফিসের লোকজনের কোনো খবর জানা নেই তার ব্যাপারে। এবার পুলিশ বুঝেছিল যে এই ঘটনার সাথে কোথাও না কোথাও প্রদীপ রাঠোর অবশ্যই জড়িয়ে আছে, সেই জন্যই হয়তো সে এই এরিয়া থেকে লুকিয়ে অন্য কোথাও আছে। সত্যি সত্যি সেটাই ছিল, কারণ আজমেরে খোঁজ করলেও তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ কিন্তু দেখেছিল যে প্রদীপ রাঠোরের ফোনটাও সুইচ অফ, লম্বা সময় থেকে সুইচ অফ। এবার প্রদীপ রাঠোরের কল ডিটেল পুলিশ বের করেছিল, সেখানে দেখেছিল প্রদীপ রাঠোর সেই সময়, যে সময় এই ঘটনা ঘটেছিল,
চেতন প্রকাশের সাথে সেই সময় কন্টিনিউয়াস কিছু মাস ধরে প্রায় জানুয়ারি মাস থেকে শাহরুখ খান নামের কোনো এক ভদ্রলোকের সাথে রোজ কথা বলছিলেন, দিনে কয়েকবার করে কথা বলছিলেন। তখন বোঝা যায় যে প্রদীপ রাঠোরের ব্যাপারে কিছু না কিছু খবর এই শাহরুখ খান জানে। শাহরুখ খানকে পুলিশ অ্যারেস্ট করেছিল, সে একজন আরটিও এজেন্ট। তাকে জিজ্ঞেস করা হয় যে বারবার তার সাথে কি কথা হয় প্রদীপ রাঠোরের। প্রথমে সে কিছু না বলতে চাইলেও পুলিশ যখন ঠিক মতো ট্রিটমেন্ট তাকে দিয়েছিল তখন সে বলে যে প্রদীপ রাঠোরের একজন বোন আছে, তার হাজবেন্ড তাকে খুব জ্বালাতন করত, সেই জন্য প্রদীপ রাঠোর আমাকে 3 লাখ টাকা দিয়েছিল বিভিন্ন সুপারি কিলার ঠিক করে যেন তার বোনের ওই হাজবেন্ডকে আমরা মেরে ফেলার চেষ্টা করি যাতে তার বোন সুখে থাকতে পারে। তখন তাকে জিজ্ঞেস করা হয় যে বোনের হাজবেন্ডের নাম কি? তখন সে বলেছিল চেতন প্রকাশ। তখন তাকে জিজ্ঞেস করা হয় যে চেতন প্রকাশ কি কাজ করতো সেটা কি তুমি জানো? তখন শাহরুখ খান বলে যে না, বোনের হাজবেন্ড কম্পিউটারে কিছু একটা কাজ দিল্লিতে থেকে করতো। তার বোন কোথায় থাকে? তখন শাহরুখ বলে যে তার বোন এখানে ঝালাবাড়ে গায়ত্রী কলোনিতে থাকে। এবার পুলিশ কিন্তু শিওর হয়ে যায় যে শাহরুখকে দিয়েই এই ঘটনাটা ঘটিয়েছে প্রদীপ রাঠোর। শাহরুখের আরও জিজ্ঞাসাবাদ হলে আরও বেশ কয়েকটা নাম সামনে এগিয়ে এসেছিল। একজন মেল নার্স সন্তোষ নির্মল, চেতন নামের একজন ট্রাক ড্রাইভার, প্রিন্স নামের একজন নাবালক ছেলে যে চেতন প্রকাশের অফিসে ঝাড় দেওয়ার কাজ করত। তাকে চেতন প্রকাশের খবর নেওয়ার জন্য প্রদীপ রাঠোর প্রতিদিন 50 টাকা করে দিত। একটা খবর পেলেই 50 টাকা। আর চেতন প্রকাশকে মেরে ফেলার পর দিত 150 টাকা করে। সেই নাবালক ছেলেটাকেও অ্যারেস্ট করা হয়, ট্রাক ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়। সবার কাছে জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে চেতন প্রকাশকে মেরে ফেলার চেষ্টা করেছিল 7 বার এই টিমটা। প্রদীপ রাঠোরের তৈরি করা এই সুপারি কিলারদের টিম 7 বার চেষ্টা করার পর শেষ পর্যন্ত সফলতা লাভ করেছিল 14 ফেব্রুয়ারি 2018 সালে। অনিতা দেবী, 2 বাচ্চার মা, চেতন প্রকাশের স্ত্রী, একজন সরকারি সেকেন্ডারি স্কুলের টিচার, তাকে অ্যারেস্ট করা হয়, তার জিজ্ঞাসাবাদ হয়। এই ঘটনার পর প্রায় 6 মাস পরে অ্যারেস্ট হয়েছিল মেইন যে অভিযুক্ত প্রদীপ রাঠোর, তারও জিজ্ঞাসাবাদ হয়। সমস্ত জিজ্ঞাসাবাদের পর যেটা জানা যায় সেটা হচ্ছে প্রদীপ রাঠোর আর অনিতা দুজনে মিলে এই ঘটনাটার মাস্টার মাইন্ড। তারা প্ল্যান করেছিল এই ঘটনাটা কিভাবে চেতন প্রকাশকে সরাতে হবে রাস্তা থেকে। চেতনের স্ত্রী বারবার প্রদীপ রাঠোরকে বলেছিলেন যে তার হাজবেন্ডকে সরিয়ে ফেলতেই হবে পৃথিবী থেকে নিশ্চিন্তে বেঁচে থাকার জন্য। এবার বলি যে একজন ভাই একজন বোন দুজনে মিলে হঠাৎ করে কেন এইরকম প্ল্যানিং করছিল? তার উত্তরটা হচ্ছে তারা আদৌ দুজন ভাই বোন ছিল না, তবে তারা সমাজের সামনে, বাড়ির আত্মীয়র সামনে, হাজবেন্ডের সামনে, শ্বশুরবাড়ির লোকের সামনে, সবার সামনে একটা কথাই বলেছে, সব সময় বলেছে যে তারা দুজন সম্পর্কে ভাই বোন। রক্তের সম্পর্ক না থাকলেও প্রদীপকে রাখি বাঁধত অনিতা মিনা। তাহলে এবার বলি ওই দুজনের মধ্যে আসল সম্পর্কটা কি ছিল? যখন অনিতা ক্লাস 7-এ পড়ত সেই সময় তাদের স্কুলে একটা নতুন ছেলে এসে ভর্তি হয়েছিল, নাম ছিল প্রদীপ রাঠোর। 7 ক্লাস থেকে তারা একসাথেই পড়েছে, তারপরে কলেজে একসাথে পড়েছে, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তারপরে অনিতা নিজের প্রেমের ব্যাপারে নিজের বাড়ির লোকজনকে জানিয়েছিল। সেই সময় প্রদীপ রাঠোর কোনো কাজ করতো না, তাদের দুজনের জাতিটাও আলাদা। জাতি আলাদা ব্যাপারটা কিন্তু রাজস্থানে খুব গুরুত্বপূর্ণ।
অনিতা মিনার বাড়ির লোকজনেরা বলে যে না, এই বিয়েটা সম্ভব না। অন্যদিকে প্রদীপের বাড়ির লোকজনরাও জানতো ব্যাপারটা, তারাও রাজি হয়নি বিয়ের জন্য। প্রদীপ আর অনিতা বুঝে গেছিল এ বিয়ে হবে না, দুজন আলাদা আলাদা হয়ে গেছিল, দুজন দুজনকে এক্কেবারে ভুলে গেছিল, একদম দেখা সাক্ষাৎও হয়নি তাদের, ফোন নাম্বার আদান প্রদানও হয়নি। বেশ কিছু বছর কাটে। অনিতার বিয়ে হয় অন্য জায়গায়, প্রদীপের বিয়ে হয়ে যায় অন্য জায়গায়। প্রদীপ চাকরি পায়, কনস্টেবলের চাকরি পায়, সে নিজের স্ত্রীকে নিয়ে খুব ভালোই জীবন কাটাচ্ছিল। অন্যদিকে অনিতা, তারও বেশ সুখী জীবন। হঠাৎ করে অনিতা যে স্কুলে চাকরি করত, সেই স্কুলে চাকরি হয়ে যায় প্রদীপের যে স্ত্রী তার। প্রদীপ বাইকে করে নিজের স্ত্রীকে ওই স্কুলেই পৌঁছে দিতে আসতো প্রতিদিন, যেখানে অলরেডি তার পুরনো প্রেমিকা অনিতা মিনা চাকরি করে। হঠাৎ করে তাদের দুজনের দেখা হয়ে যায়, আবারও সেই পুরনো কথা মনে পড়ে যায়। দুজন দুজনের সাথে হাই হ্যালো শুরু করে, ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়, এবার মনের দুঃখগুলো শেয়ার করতে থাকে। সে নিজের ওয়াইফের নামে নিন্দা করে, এদিকে অনিতা মিনা নিজের হাজবেন্ডের মধ্যে কি কি ভুল রয়েছে, ত্রুটি রয়েছে, সেগুলো ডিসকাস করতে শুরু করে প্রদীপ রাঠোরের সাথে। এবার দুজন যেহেতু ম্যারিড, লোকজন জানলে খারাপ ভাববে, সেই জন্য অনিতা যখন তার হাজবেন্ড বাড়িতে ছিল, এমন এক সময় রাখি ছিল 2017 সালের রাখি পূর্ণিমাতে, সে পুরনো প্রেমিক প্রদীপ রাঠোরকে বাড়িতে ডেকেছিল, হাজবেন্ডের সামনে ভাই বলে তাকে পরিচয় দিয়েছিল বা তাকে রাখি পরিয়েছিল। আরও একটা ব্যাপার এখানে বলে রাখি, অবাঙালিদের মধ্যে রাখি ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। সত্যি সত্যিই কাউকে যদি তারা ভাই বলে, ভাইয়া বলে বা রাখি বাঁধে, তার মানে সম্পর্কটা তেমনই হয়ে যায়, একদম নিজেদের ভাই বোনের মতোই তারা ট্রিট করতে শুরু করে। রাখি বেঁধে ভাই বোন মানে সত্যিই ভাই বোন, এ বিষয়ে আর সন্দেহের কোনো ব্যাপার থাকে না। এই ঘটনা হওয়ার পরে চেতন প্রকাশের বাড়ির সব লোকজন সবাই এটাই ভেবেছিল যে দুজনের মধ্যে সম্পর্কটা সত্যি ভাই বোনের মতো সম্পর্ক, কিন্তু তারা এই সম্পর্কটা লোক দেখানোর জন্য করে রেখেছিল। প্রদীপ এবার অনিতাকে বলতে শুরু করে যে তুমি বাপের বাড়িতে থাকলে আমি বিশেষ তোমার বাড়ি যেতে পারছি না, তারা সবাই আমাকে চেনে, তো তুমি এক কাজ করো, তুমি একটা নতুন ফ্ল্যাট বা বাড়ি কেনো। সে বারবার বোঝাতে থাকে। অন্যদিকে অনিতা নিজের হাজবেন্ডকে বোঝাতে থাকে এইভাবে কতদিন বাপের বাড়িতে থাকবো, আমাদের উচিত অন্য কোথাও একটা ব্যবস্থা করা। তারা দুজনে মিলে সেই ব্যবস্থা করবে ঠিক করেছিল, তাদের কাছে টাকাও ছিল। প্রদীপ রাঠোর যে একজন কনস্টেবল, সে একটা বাড়ি ঠিক করে দিয়েছিল 35 লাখ টাকায়, সেই বাড়ি কেনা হয়েছিল। সে দাম বলেছিল 36 লাখ, 1 লাখ টাকা সে নিজের প্রেমিকার জন্য বাড়ি ঠিক করে ব্রোকার হিসাবে 1 লাখ টাকা নিয়েছিল। সেটা কিন্তু হাজবেন্ড ওয়াইফ দুজনেই জানে না যে ওয়াইফের প্রেমিক সে বাড়ি ঠিক করার জন্য ব্রোকারি হিসাবে 1 লাখ টাকা নিচ্ছে। যাই হোক, তারপরে খুব সুবিধা হয়ে যায়, যখন ইচ্ছা সে প্রেমিকার বাড়ি আসে, থাকে, রাত কাটায়, ঘন্টার পর ঘন্টা গল্প করে, কেউ কিচ্ছু বুঝতে পারছে না। আশেপাশের লোকজনেরা সবাই জানে যে ওটা অনিতা মিনা টিচারের ভাই। এইভাবে চলছে। এবার অনিতা আবারও প্রেগনেন্ট হয়। প্রেগনেন্ট হওয়ার পরে তার শ্বশুর শাশুড়ি মাঝে মধ্যে তার হেল্প করার জন্য, তার একটু দেখাশোনা করার জন্য তার বাড়িতে আসতো। তাদের এসে ব্যাপারটা অদ্ভুত লাগছিল যে প্রত্যেক দিন একটা ভাই, নিজের ভাই হলেও হয়তো ম্যারিড ভাইয়ের এতটা সময় থাকে না নিজের বোন বা দিদির খোঁজ নেওয়া। এই ছেলেটা ভোলে না, রোজ আসে, খোঁজ নেয়, কি ব্যাপার। তাদের সন্দেহ হচ্ছিল, দৃষ্টিকটু মনে হচ্ছিল, কিন্তু তাদের করার কিছু ছিল না। তারা বৌমাকে বোঝায়, বৌমা ভীষণ রেগে যায়। এই ব্যাপারটা তারা নিজেদের ছেলের সাথে গল্প করে। ছেলের মাথায় কিন্তু এই পর্যন্ত এই ব্যাপারটা আসেনি। মা বাবারা বলাতে সেও কিন্তু লক্ষ্য করে যে তার স্ত্রী
অদ্ভুতভাবে নিজের ওই ভাই প্রদীপ রাঠোরের প্রতি আসক্ত। কি ব্যাপার? এবার জানতে পারে যে স্ত্রী প্রেগনেন্ট। এবার সেই সময়েও তারা লক্ষ্য করছিল যে প্রদীপ রাঠোর খুব বিশেষভাবে খেয়াল রাখছিল অনিতা মিনার। এবার ওই বাচ্চাটা ডেলিভারি হওয়ার জন্য যখন অনিতা হসপিটালে ভর্তি হয়েছিল, ছুটি পায়নি কোনো কারণে, তার হাজবেন্ড আসতে পারেনি। সব সময় তার সাথে ছিল তার ওই রাখি বাঁধা ভাই প্রদীপ রাঠোর। এমনকি হসপিটালের লোকজনরাও দেখে মনে করছিল যে আসলে প্রদীপ রাঠোর তার হাজবেন্ড, কিন্তু পরবর্তীকালে বুঝতে পারে যে না, হাজবেন্ড নয়, ওটা ভাই। বাচ্চা নিয়ে সে বাড়ি চলে আসে। এবার শ্বশুর শাশুড়ি তার কাছে আছে। মাঝে মধ্যে প্রদীপ রাঠোর আসে। বাচ্চা কখনো ডাইপার ভিজিয়ে ফেলে, কখনো বা পটি করে, কিন্তু অনিতা মিনা হয়তো ঘুমাচ্ছে, তাকে তুলতেও দেয় না, তার শাশুড়িকেও হাত দিতে দেয় না। প্রদীপ রাঠোর নিজে হাতেই ডাইপার চেঞ্জ করছে, বাচ্চাকে আদর করছে, খেলাচ্ছে, কোলে রাখছে। এই ব্যাপারটা দেখে শাশুড়ির আরো বেশি সন্দেহ হয়। তিনি আবারও নিজের ছেলেকে কথাটা বলেছিলেন। এবার ছেলের মনেও সন্দেহ হয়। ছেলে কিন্তু একদিন কথায় কথায় নিজের স্ত্রীর সাথে বলেছে যে আমি ওই বাচ্চাটার সাথে আমার ডিএনএ টেস্ট করে দেখব বাচ্চাটা আমার কিনা, কারণ আমার সন্দেহ ওই বাচ্চা আমার নয়। এই ব্যাপারটাতে মহিলা ভীষণ রেগে যায়। রেগে যাওয়ার পরে সে নিজের প্রেমিককে বলে যে আর না, এভাবে চলতে পারে না, এইভাবে লুকিয়ে লুকিয়ে আর চলা যাচ্ছে না, কোনো একটা পার্মানেন্ট সলিউশন খুঁজতে হবে। সলিউশন মানে মেরে ফেলা হবে, এটাই তারা দুজন মিলে ঠিক করে। এবার প্রথমে শাহরুখ নামে একজনের সাথে যোগাযোগ করে, সুপারি কিলার দিয়ে যদি মারানো যায়। শাহরুখ খান নামের ওই আরটিওর কর্মচারী কিন্তু দেখা করিয়ে দিয়েছিল ট্রাক ড্রাইভার চেতনের সাথে। সেই চেতন ট্রাক নিয়ে কয়েকবার চেষ্টাও করেছিল মেরে ফেলার ওই চেতন প্রকাশকে, কিন্তু চেতন প্রকাশ এত স্পিডে নিজের বাইক চালিয়ে চলে গেছিলেন যে তারা মেরে ফেলতে পারেনি। মোট 7বার চেষ্টা করা হয়েছিল জানুয়ারি মাস থেকে সেই ভদ্রলোককে মেরে ফেলার। বেশ কয়েকজন সুপারি কিলার, সাকির, প্রিন্স, ফারহান, সন্তোষ, চেতন, সবাই মিলে নানানভাবে চেষ্টা করছিল চেতন প্রকাশকে কিভাবে মেরে ফেলা যায়। শেষ পর্যন্ত ঘটনার দিন, ভ্যালেন্টাইন্স ডের দিনে, স্ত্রী নিজের হাজবেন্ডকে বলেছিল যে রোজ রোজ ঝগড়া ভালো লাগছে না, তুমি এসো, ভ্যালেন্টাইন্স ডে সন্ধেবেলাটা আমরা একসাথে কাটাবো। অন্যদিকে সব খবরটা সে নিজের বয়ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছিল। বয়ফ্রেন্ড নিজের গার্লফ্রেন্ডকে বলেছিল যে ভ্যালেন্টাইন্স ডের গিফট হিসাবে এতবার কিন্তু আমরা চেষ্টা করেও তোমার হাজবেন্ডকে মেরে ফেলতে পারছি না, এবারে 14ই ফেব্রুয়ারিতে অবশ্যই সফলতা পেতেই হবে, ওইটাই হবে তোমার জন্য আমার দেওয়া ভ্যালেন্টাইন্স ডে গিফট। সন্তোষ নির্মল নামে একজন মেল নার্স ছিল, যে ছিল প্রদীপ রাঠোরের পরিচিত বন্ধু। তাকে বলা হয়েছিল এমন কোনো ইঞ্জেকশন জোগাড় করে দিতে যেটা দিলে মানুষ মারা গেলেও কেউ বুঝতে পারবে না। সন্তোষ নির্মল 31 ডিসেম্বর 2017 5 ml এর 2টো ইঞ্জেকশন নিজের হসপিটাল থেকে চুরি করে এনে দিয়েছিল নিজের বন্ধু প্রদীপ রাঠোরকে। আর ঘটনার দিন সমস্ত ইনফরমেশন ছিল তাদের কাছে। সেই ভদ্রলোক ট্রেন থেকে নেমেছিল, অটো ধরার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল, ক্রসিং এর রাস্তা দিয়ে, শর্টকাট রাস্তা, সেটা দিয়ে সে যাচ্ছিল। তখন সেই রাস্তায় অপেক্ষা করছিল তার শত্রুরা, প্রদীপ রাঠোর আর তার গাড়িতে বেশ কয়েকজন ছেলে, সাকির, প্রিন্স, ফারহান, চেতন, সন্তোষ, সবাই মিলে তাকে ধরে তার 2টো থাইতে 2খানা ইঞ্জেকশন দেওয়া হয়। তিনি মারা গেছিলেন, কোনো মারধর, কোনো চোট ইত্যাদির আঘাত নেই। তারপর তার নাকের ফুটোতে আঙুল রেখে দেখা হয়েছিল যে নিঃশ্বাস চলছে কিনা। প্রথমে খুব ধীরে,
তারপরে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তারা তার ফোনটা নিয়ে চলে গেছিল। সেই ফোন থেকে নিজের স্ত্রীকে তিনি মেসেজ করছেন এমনভাবে, প্রদীপ নিজের প্রেমিকাকে হাজবেন্ডের ফোন থেকে মেসেজ করে জানিয়েছিল পাটানের দিকের রোড থেকে সে অটোতে করে যাচ্ছে। যদি পরবর্তীকালে পুলিশ কেস হয় এই ব্যাপারটাতে, অনিতা মিনা যাতে এই ব্যাপারগুলো দেখাতে পারে পুলিশকে। পরবর্তীকালে তদন্ত চলাকালীন এটাও বোঝা যায় যে বিষয়ে সন্দেহ করতেন চেতন প্রকাশ, সেটাও একদম সত্যিই ছিল তার সন্দেহ। ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণ হয়েছিল যে তার যে ছোট ছেলে 4 মাস সেই সময় যার বয়স ছিল, সে আসলে তার সন্তান নয়, সে হচ্ছে প্রদীপ রাঠোর নামের ওই কনস্টেবলের সন্তান। কিন্তু যাই হোক, যতটাই পারফেক্ট মার্ডার করার চেষ্টা করা হোক, শেষ পর্যন্ত সব ব্যাপারটা সামনে এসেছিল, সবাই অ্যারেস্ট হয়েছিল। সব থেকে বেশি সময় লেগেছিল পুলিশ কনস্টেবল প্রদীপ রাঠোরকে অ্যারেস্ট করতে। পুরো 6 মাস পর সে অ্যারেস্ট হয়েছিল। তারপরে 7 বছর তাদের কেস চলেছিল। কেস চলার পর অনিতাকে আর তার বয়ফ্রেন্ড প্রদীপকে, যারা মেইন কালপ্রিট, তাদেরকে লোয়ার কোর্ট থেকে 14 বছরের সাজা দেওয়া হয়েছিল আর 1 লাখ টাকা করে জরিমানা দেওয়া হয়েছিল। বাকিদেরকে কাউকে 2 বছর, কাউকে 3 বছরের জেল। আর প্রিন্স নামের ওই ছেলেটা, যে চেতন প্রকাশের অফিসের সুইপার ছিল, ঝাড় দেওয়ার কাজ করত, তাকে 3 বছরের জেল দেওয়া হয়েছিল, যে তার বিভিন্ন খবর এনে পৌঁছে দিত প্রদীপের কাছে। লোয়ার কোর্টের এই যে সাজা ঘোষণা, এগুলো চেতন প্রকাশের বাড়ির লোকজনের একদম পছন্দ হয়নি। বর্তমানে 2025 সালের পরে এই কেসটা এখন হাইকোর্টে চলছে। বেশিরভাগ লোকজন জামিনে মুক্ত আছে। তবে এই ঘটনার ব্যাপারে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই নিজেদের কমেন্টে জানাবেন।